আমার যেহেতু এইচএস প্রথম থেকে টার্গেট ছিল আমি ইঞ্জিনিয়ারিং, তো আমি এইচএসসি থেকে ট্রাই করছি যে আমার প্রথম থেকে যাতে আমার কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে। আর অ্যাডমিশনের সময় তো হচ্ছে যে যতটুকু সম্ভব প্র্যাকটিসটা একটু চলতেছে, যেহেতু আমার এইচএসসির সময় আমার সিলেবাসটা রাফার ছিল। ওরকম আমি টাইম আমি টাইম ধরেই পড়তাম। আমি আমি যতটুকু ট্রাই করতাম যে আমার সময় যাতে নষ্ট না হয়। আমি একবার মুরসালিন ভাইয়ার এরকম আসছিল, আমার যখন আসছে আমার থেকে বেশ ওনার পয়েন্টটা ভালোই লাগছে আমার থেকে। প্রবর্তনে তো আমি যখন এই ক্লাস শুরু আমি প্রথম থেকেই ক্লাস করতাম। ক্লাস বলতে অনেকটুকুই করছি। কিছু বিষয় যদি আমার থেকে মনে হয়েছে যে এটাতে আমার অনেক কনফিডেন্টটা ভালো আছে, তো ওগুলা ক্লাস না করে আমি পিডিএফ এ ম্যাথগুলো দেখছি। ওখানে ক্লাসগুলো আমার থেকে ভালো লাগছে, কারণ এখানে কনসেপ্টগুলো অনেক ভালোভাবে পড়েছে। আমার কিছু বিষয়ে অনেক এইচএসসি সময় আমার কিছু বিষয় অনেক ল্যাকিংস ছিল। আমার ওখানে প্রবর্তনে যখন করছি কিছু কনসেপ্ট আর ওদের সাথে যখন ম্যাথ রিলেট করে দিছে, তো আমার ওই জিনিসটা অনেক ভালোই ক্লিয়ার হয়েছে। ইন্ডাস্ট্রি বলতে গেলে আমি তো মোস্টলি থাকি একটু হইলে যখন একটু মনে হইতো যে ভয় লাগতেছে বা কিছু, এসব বিষয়ে সবসময় অনেকে মেসেজ দিতাম। আসসালামু আলাইকুম। প্রবর্তনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে প্রোস অফ প্রবর্তন সিরিজের এই আ ভিডিওতে উপস্থিত আছে খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে হচ্ছে রাকিন আহমেদ। সে কিন্তু খুবই ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে এবারের ভর্তি পরীক্ষাগুলোতে। স্পেশালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির রেজাল্টগুলো তার সবগুলোই কিন্তু চমৎকার রেজাল্ট। তো রাকিনের কাছ থেকে আমরা তার সাকসেস স্টোরি শুনবো। সে কিভাবে পড়েছে, তার এই অ্যাডমিশন জার্নিটা কিরকম ছিল, সবকিছু রাকিনের কাছ থেকে আমরা শুনবো। তো শুরুতে রাকিনের কাছে চলে যাচ্ছি। রাকিন, তুমি তোমার পরিচয়টা একটু দাও এবং কোথায় চান্স পাইছিলা এটা যদি একটু বলতে আমাদের। আমি রাকিন আহমেদ। আমি এবারে ভর্তি পরীক্ষায় বুয়েটে ৪৮তম, চুয়েটে ৬৩, কুয়েটে ১৮, বুটেক্সে ৩০ আর টিউতে ১ সবগুলোই খুবই সুন্দর। ওই ডিপার্টমেন্টে ট্রিপল ডিপার্টমেন্টে পড়ব। আ বুয়েটে হচ্ছে আপনি আ অলরেডি চুজ করে ফেলেছো, তাই না? বুয়েটে ট্রিপল ই তে সুযোগ পেয়েছো। হুম, জি। খুবই ভালো। আ তুমি হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং যে প্রস্তুতি নিবা, তো এটার প্রিপারেশনটা কবে থেকে স্টার্ট করেছো? মানে কিভাবে কখন দেখছিলা যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই নিবো বা অন্য লাইন যেতে চাচ্ছিলেন? এই মাথায় মানে এই আইডিয়াটা আসছিল কিভাবে? আমি যখন 5 থেকে শুরু করি, যখন 10 পর্যন্ত ওই সময়টা, তো ওইখানে আমি দেখতাম যে আমার যেকোনো বিজ্ঞান বা ওইখানে আমার মুখস্থ জিনিসপাতিটা একটু কম মাথায় থাকতো আমার থেকে। তার তুলনায় ম্যাথমেটিক্যাল জিনিসগুলা যেমন ভালো লাগতো, তার তুলনায় আমার ওগুলা তো নাম্বার ভালো আসতো। পড়াশোনার মনটাও একটু বেশ মনোযোগ দিয়ে করতে পারতাম। কিন্তু করার সময় কোনো কিছু যেগুলো মুখস্থ টাইপের, ওগুলো পরীক্ষায় লিখতেও যেমন আমার ভুল বেশি হতো, তেমনি আমার পড়তেও খুবই একটু বিরক্ত টাইপের লাগতো। এই হিসাবে আমি ইঞ্জিনিয়ারিংকে চুজ করছি। তখন থেকে টার্গেটটা ছিল আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। এটা অবশ্যই ভালো। এমনি বায়োলজি বা কেমিস্ট্রি কেমন লাগতো করতে হতো এসব? বায়োলজিটা বলতে গেলে আসলে একটু কিছুটা একটু বিরক্ত লাগতো। আর কেমিস্ট্রি ও ও থিওরিটির মধ্যেও আর্টের মধ্যেও কিছু বিষয় তাও ভালো লাগতো, আবার কিছু যদি একটু বোরিং লাগতো, তাও ম্যাথমেটিক্যাল ছাড়া কিছু থিওরি আমার কেমিস্ট্রি ক্ষেত্রে ভালো লাগতো। কিছু, কিছু। আর এবার পরীক্ষায় তো মনে হয় মেক্সিমামই থিওরিটিক্যাল, মেক্সিমামই কেমিস্ট্রিতে তাই করে। কেমিস্ট্রিতে ও কেমিস্ট্রি ফিজিক্যালটা একটু বেশি বেশি আসছে এবারে। পার্সোনাল লাইফ। আচ্ছা, তো রাকিন, আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাওয়ার যেই ১ম স্টেপটা, সেটা কিন্তু সাহস, ঠিক আছে? কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা হচ্ছে খুবই টাফ একটা প্রিপারেশন। তোমাকে কোনো কিছুই বাদ দেয়া যাবে না, সবকিছুই পড়তে হবে। সব কনসেপ্ট তোমাকে গভীরভাবে জানতে হবে। তো তুমি আসলে কিভাবে তোমার পড়াশোনাটা করছিলা? একাডেমিক লাইফে এবং অ্যাডমিশন লাইফে তুমি কিভাবে পড়াশোনা করছিলা? তোমার প্রিপারেশন এবং প্র্যাকটিস ২ টার মাঝে কিভাবে ব্যালেন্স করছিলা? এটা একটু বলো। আমি আসলে আমার যেহেতু প্রথম থেকে টার্গেট ছিল আমি ইঞ্জিনিয়ারিং, তো আমি এইচএসসি থেকে ট্রাই করছি যে আমার প্রথম থেকে যাতে আমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে। তাছাড়া আমি প্র্যাকটিসে অনেক বেশি জোর দিছিলাম। কারণ আমি জানতাম যে আমি আগে থেকে তো জানতাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এক্সাম এ অনেক টাইম অনেক কম থাকে। তো সেই হিসাবে আমি চাইছিলাম যে, যে ম্যাথই করি না কেন ওটা যাতে একটু স্পিডে করতে পারি, আর কম লাইন যাতে স্কিপ দেওয়ার ক্যাপাবিলিটিটা যাতে আমার তখন থেকে থাকে। যদিও এইচএসসি তে তো লাইন স্কিপ দিব না, কিন্তু আমার বাসায় প্র্যাকটিসের সময় আমি লাইন স্কিপ দেওয়ার যতটুকু সম্ভব ট্রাই করতাম। তখন থেকে এই ম্যাথে আমি কনসেপ্টের পাশাপাশি একটু অ্যাডভান্স এর মাঝখানে দেখতাম। আমি এইচএসসির সময় থেকে আমি কোয়েশ্চেন ব্যাংক করতাম। বিশেষ করে ম্যাথ আর ফিজিক্স এর ক্ষেত্রে। যদিও কেমিস্ট্রিতে আমি এ
পরে এইচএসসি লাইফে করছি, অ্যাডমিশন লাইফে সিজনে করছি। আর অ্যাডমিশনের সময় তো হচ্ছে যে যতটুকু সম্ভব প্র্যাকটিসটা একটু জোর দিছি, যেহেতু আমার এইচএসসির সময় আমার সিলেবাসটা কাভার ছিল। না, তোমার কথা শুনে মনে হচ্ছে তাহলে ফিজিক্স এবং ম্যাথ আর প্রিপারেশনটা আগে থেকেই বেটার ছিল বলা যায়, হ্যাঁ? এইচএসসি লাইফে ফিজিক্সটা একটু ফিজিক্সটা বেটার ছিল। তাহলে মানে কেমিস্ট্রিটাই মনে হয় একটু ঝামেলা করতো তোমার না প্রিপারেশনের সময়? হ্যাঁ, কেমিস্ট্রিতে একটু ঝামেলা করতো। অ্যাডমিশন টাইম আসি কেমিস্ট্রিতে একটু সমস্যা হয়েছিল আমার থেকে। তো এইচএসসি যেমন হয়েছিল বল। না, এইচএসসি সময় যেমন কেমিস্ট্রিতে একটু সমস্যা ছিল, তেমনি অ্যাডমিশনও কেমিস্ট্রিটা একটু মানে আমি টেনশনে ছিলাম। তো ওটা ওভারকাম করলা কেমনে? মানে কি করে মানে কেমিস্ট্রি আসলেই পড়তে আমারও ভালো লাগতো না খুব একটা। মানে তারপরেও হচ্ছে ভালো লাগার পরেও কিভাবে তুমি নিজেকে মোটিভেট করতে এভাবে পড়া অ্যাকচুয়ালি? যেহেতু আমাকে ভালোভাবে পরীক্ষা দিতে হবে এজন্য আমি জোর করি হলো মেইন বইটা যতটুকু সম্ভব মেইন বইটা ভালো করেই পড়ছি। তাছাড়া বিভিন্ন ধরনের কনসেপ্ট বুক বা ওগুলা থেকে ম্যাথ গুলা যতটুকু সম্ভব ট্রাই করছি দেওয়ার জন্য। কারণ কিছু টপিক হয়তো বেশি কঠিন দিলে আমি এমনিতেও পারব না। তো যাতে এবারে কোশ্চেন দিলেও যাতে আমি পারি এজন্য সেই হিসাবে যতটুকুই সম্ভব পারছি প্র্যাকটিস করছি। কোশ্চেন ব্যাংক ছাড়া যদি একটু মনে হচ্ছে যে হালকা একটু অ্যাডভান্স দেখলেও দেখতে পারি সেগুলো আমি দেখছি। আর বিশেষ করে ১ম ফার্স্ট পেপারে 5th চ্যাপ্টার যেটা ছিল ওটা পুরাই মুখস্থের উপর ছিল। তো ওটা তো ভালো করে যত পারছি ওটা ভালো করে পড়ছি। জৈব যৌগ রিঅ্যাকশন গুলো যদি একটু ভালো লাগতো ওই তো সেগুলা তো জৈব যৌগ সবসময় পড়ার মধ্যে থাকে। অনেকগুলো রিঅ্যাকশন যেহেতু ছিল। এবার তো জৈব যৌগে দেখলাম ভালোই পড়ছো। ওগুলা কি আনসার করতে পারছো না ঠিক সবগুলাই? জৈব যৌগে আ একটা হচ্ছে যে ছকাকারে যেটা ছিল ওটা পুরাটা পারছিলাম। কিন্তু কিছু রিঅ্যাকশন নাম কোন যেটা ছিল ওটাও একটা ছাড়া বাকিগুলো মেবি পারছি। তবে আরেকটা যেটা ছিল একটু আমার কোয়েশ্চেন গুলো কেমন লাগছে আমি একটু আনব্যাকলি টাইপের যা মনে হয়েছে দিছি। হবে তেমন যদি লেগে যায় আরকি, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা রাকিন, তো তুমি তো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়বা। এইটার প্রতি কোনো প্যাশন ছিল? মানে ছোটবেলা থেকেই মানে যখন ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিছো তখন থেকে কি ইলেকট্রিক্যাল পড়ার ইচ্ছা নাকি আ মানে কি মনে করে ইলেকট্রিক্যাল ফার্স্ট চয়েস দিছো? ১ম থেকে ছোটবেলা থেকে তেমন ছিল না। আমি এইচএসসি সময়টাতেই আমি সিএসসি প্রতি আমি কোডিং-টোডিং এত ভালো তো তখন পঞ্চম অধ্যায়ে এত অ্যাডভান্স কিছু তেমন শিখি নাই। ওগুলা হওয়ার থেকে একটু তারপরেও করতাম। আমি চাইছিলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হব সেই হিসাবে। তাছাড়া আমি একটু এইচএসসি সময়ে কিছুটা অ্যাডভান্স ওয়াই ডেল্টা সার্কিট বা ম্যাশ এনালাইসিস ওগুলা পড়ি। কিন্তু যে তাও আমি ইলেকট্রিক্যাল হতে আমার থেকে আরো বেশি ভালো লাগবে যেহেতু ওগুলা ভালো লাগছে। সার্কিট-টার্কিট সলভ করতে। এজন্য আচ্ছা। ইস তুমি হ্যাঁ, আশা করি ভাল লাগবে। সমস্যা যেহেতু বেসিক তোমার কয়েকটা জিনিস আসলে পড়া লাগবে ট্রিপল তেও। মানে খুব আ বেশি পার পাওয়া পারছে এরকম না। কিছু জিনিস আছে। ট্রিপল এ তো থাকবে। সাবজেক্ট প্লাস ওগুলা হ্যাঁ, হ্যাঁ। ওগুলো বেসিক জিনিস অবশ্য থাকবেই। সব ইয়েতে থাকে। আমাদেরও মেকানিক্যালেও ছিল। পড়াশোনা কতক্ষণ করতা রাকিন? মানে খুব মানে অনেক পড়াশোনা করতা নাকি অল্প পড়াশোনা করেই তোমার হয়ে গেছে? মানে স্টুডেন্টরা আসলে জানতে চায় বা জুনিয়র ভাইয়া যারা আছে তোমাদের, তারা আসলে জানতে চায় যে বুয়েটের ভাইয়া ৪৮তম হইছে। সে আসলে মনে হয় অনেক পড়াশোনা করতো। কি ১৮ ঘন্টা, ২০ ঘন্টা না ২৪ ঘন্টা কতক্ষণ পড়তা? স্যার আসলে ওরকম আমি টাইম মানে আমি টাইম ধরেই পড়তাম। আমি আমি যতটুকু ট্রাই করতাম যে আমার সময় যাতে নষ্ট না হয়, ওটার প্রতি আমার খেয়াল ছিল। কখনো মোবাইল ধরা পড়লে আমি মোবাইলে টাইমটা আগে দেখে নিতাম। কয়টা থেকে আমি শুরু করতেছি। তো ৫-১০ মিনিট গেলে তখন আমি বুঝে যেতাম যে না আমার বেশি ইউজ হয়ে যাচ্ছে। আমি ওইদিকে যেকোনো কাজের ক্ষেত্রে আমি ওই জিনিসটা ফলো করতাম যাতে আমার টাইমটা নষ্ট না হয়। ওইটা আর অ্যাডমিশন এর সময়টা তো সবসময় চাইছি যাতে পড়ালেখার মধ্যে থাকি ওইটা। আর তাছাড়া এইচএসসি লাইফে আমি যতটুকু চাইছি যে মানে আমার যাতে টাইম নষ্টটা না হয়। আমি ওটার দিকে ফোকাস রাখি। বাকিটা সময় আমি পড়ালেখার পিছে সময় দিছি। এরকম ঘন্টা হিসাব করে আসলে পড়াটা হয়নি। ঠিক ঘন্টা হিসাব করে আসলে হয়। টপিকটা শেষ ঠিকমত ঠিকঠাক শেষ হচ্ছে কিনা এটাই আসলে ব্যাপার। এতে অনেকে আসলে করে কি তোমার আসলে ঘন্টা ধরে পড়ে যে আমি আজকে ৬ ঘন্টা পড়বো, ৮ ঘন্টা পড়বো বা অনেকে হচ্ছে খুবই স্ট্রিক্ট হুম। রুটিন বানায়। মানে আমি দেখছি যে আমার পড়াশোনার রুটিন নেই। সকালে আমি এটা পড়বো, বিকেলে আমি এটা পড়বো। এটা কি ধরনের কথা ভাই? মানে তুমি কিভাবে জানো যে আসলে মাইনাস আমি কখনো একবারে ফুলফিল দিয়ে পারি নাই কখনো। হ্যাঁ, না আমি আমার লাইফ তো রুটিন বানাইছি হচ্ছে প্রায় ৪-৫ ঘন্টা ধরে রুটিন বানাইছি যে আজ এই মাসে এই পড়বো। তো একদিন মনে হয় ফলো করতে পারছি। ২য় দিন থেকে ওটা জাস্ট ডিরেক্ট। এই কয়েক বছরে।
আমার আমার কথা হচ্ছে যে একটা স্টুডেন্ট সে আগে থেকে ডিসাইড করতেছে যে আমি আগামী দিন অমুক সাবজেক্টটা পড়বো। এখন মানে সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো পড়ার জন্য কিন্তু একটা স্পেসিফিক মুডের প্রয়োজন আছে আমি মনে করি যেটা। যেমন আমি চাইলেই যেকোনো সময় আমার ম্যাথ করতে ভালো লাগবে না বা চাইলে যেকোনো সময় আমার ফিজিক্স পড়তে ভালো লাগবে না। তো এইটা আসলে প্রয়োজনের উপর ডিপেন্ড করতেছে লাইক আমার কতটুকু প্রেশার ফিল করতেছি, আমার কতটা চ্যাপ্টার বাকি আছে, এইটার উপর ডিপেন্ড করতেছে। তো রুটিন জিনিসগুলো আসলে আমার ক্ষেত্রেও কখনো ওয়ার্ক করে নাই। তো রাকিন যেহেতু টপার এজন্য রাকিনকে জিজ্ঞেস করলাম যে রাকিন রুটিন অনুযায়ী পড়াশোনা করতো কিনা? আমি একটা সাবজেক্টও তেমনই টানা পড়তে পারতাম না। আমি কিছুক্ষণ পর সাবজেক্ট চেঞ্জ করতাম। আমার মনে এটা আছে একটা ভালো মেথড। আমার আমার হচ্ছে ম্যাথ আরকি পছন্দের সাবজেক্ট। তো ম্যাথটাকে আমি কখনো পড়াশোনা হিসাবেই নিতাম না। আমি ম্যাথ করতাম কখন? আমি ক্রিকেট খেলা দেখতে, দেখতে ম্যাথ করতাম। ঠিক আছে? খেলা দেখতাম, ম্যাথ করতাম বা অন্য কোনো কাজের ভিতরে আমি ম্যাথ করতাম। আমার যখন পড়তে ভালো লাগতো না, তখন আমি ম্যাথ করতাম। তো ম্যাথ জিনিসটা হচ্ছে গিয়ে আমার কাছে এরকম ছিল। আর টেস্ট পরীক্ষার পরে আমি আসলে ম্যাথ এবং ফিজিক্স পড়িই নাই। টেস্ট পরীক্ষার পর পুরোটা আমি কেমিস্ট্রিই পড়ছি। কারণ কেমিস্ট্রি এবং বায়োলজি ছিল আমার কাছে খুবই কঠিন সাবজেক্ট। আমি মানে এখনো আমার সমস্যা কেমিস্ট্রি, বায়োলজিতে। আমার এইচএসসির সময় ইংলিশের নাম্বার উঠাইতে অনেক কষ্ট হচ্ছিল। আমি তো মাঝে, মাঝে হচ্ছে ওই করতাম, আ গান শুনতে ম্যাথ করতাম। কেমিস্ট্রি যখনই সামনে বের করতাম তখন মনে হচ্ছে যে না, না আর হবে না। আচ্ছা, তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ইয়া মোবাইলের অ্যাডিকশন আরকি। মানে বর্তমান জেনারেশন আসলে মানে মোবাইলের অ্যাডিকশনটা অনেক হয়ে গেছে। মানে দেখা যাচ্ছে যে মোবাইল ধরলে রিল স্ক্রল করতেছে ঘন্টার পর ঘন্টা। কিন্তু মানে বর্তমান যেই ট্রেন্ড বা বর্তমান যে সময়, এই সময়ে কিন্তু তোমার আবার মোবাইলটা প্রয়োজন আছে। কারণ অনলাইনে তোমাকে অনেক ক্লাস করতে হচ্ছে, অনলাইনে অনেক পড়াশোনা করতে হচ্ছে। তো দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট অনলাইনে হয়তো ক্লাস করতে আসলো, ক্লাস করতে এসে সে আবার করলো কি Facebook এ চলে গেল বা রিল দেখতে চলে গেল বা YouTube এ চলে গেল। তো রাকিনের ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছিল কিনা? বা রাকিন এই জিনিসটাকে কিভাবে ওভারকাম করছো? আমি আমার অনেক ফ্রেন্ড শুনছি রিল দেখা। আমি আসলে রিল কোনদিন দেখি নাই। মানে এরকম স্ক্রল করার পড়েনি আমার কোনদিন। আর তাছাড়া যদি Facebook বা ওগুলার ক্ষেত্রে বলি, ওইখানের ক্ষেত্রে ধরেন অনেক আমি হচ্ছে এইচএসসির সময় জুলাইয়ের পরবর্তী সময়ে আমার অনেক বেশি পলিটিক্যাল জিনিসগুলো অনেক বেশি ভালো লাগতো আমার থেকে। তো আমি দেখা যেত আমি Facebook ঢুকলে এগুলো নিউজগুলো পড়তে, পড়তে এরকম হইতো। তো আমি এইচএসসির আগে করি সবগুলা জায়গায় ব্লক দিয়েছি। যাতে আমার সামনে এগুলো না এসে আর ক্রিকেটেও হচ্ছে এরকম। ক্রিকেট বা ওগুলার ক্ষেত্রে আমার থেকে আমি ওগুলাকেও পেজগুলা তখন ব্লক দিয়েছিলাম যাতে আমার ওগুলাতে টাইম নষ্ট মানে দেখা যাচ্ছে যে তোমার যেই জিনিসটা পছন্দ তুমি সেটাই ব্লক করে রাখতেছো যাতে পছন্দের জিনিসগুলো সামনে না আসে। হ্যাঁ, সেটাই। আর আগেই বলছিলাম যে মোবাইল দেখার সময় উপরের টাইমটা আগে দেখিয়ে রাখতাম। তাহলে আমার ধরেন ১০ মিনিট চলে গেছে তখন একটা চলে আসে। আমি ১০ মিনিট অলরেডি নষ্ট করে ফেলছি মোবাইলে। তো সেই হিসেবে হয়তো সেটা তো এই তোমার হচ্ছে এই প্রিপারেশনের জার্নিতে তুমি আমাদের কথা, প্রবর্তনের কথা কিভাবে শুনলা? ১ম কিভাবে মাথায় আসলো তোমার? উম আসছে বলতে আমি হচ্ছে যে আ YouTube এ আইআইটির বিভিন্ন কোয়েশ্চেন মাঝে, মাঝে একটু সার্চ দিতাম। তো ওইভাবে দেখতে আমি একবার মোরসালিন ভাইয়া এরকম আসছিল। আমার যখন আসছে আমার থেকে বেশ উনার পড়ানোটা ভালোই লাগছে। আমার থেকে কোয়েশ্চেন কঠিন ছিল বাট উনার পড়ানো আমার তখন ভালো লাগে। তারপর আস্তে, আস্তে সাদিক ভাইয়ার ভিডিও আমার সেই হিসাবে আমি ওই এই আইআইটি কোয়েশ্চেন গুলো দেখতাম। তারপরে আমি আবার দেখতাম যে এখানে অভ্যাসের এই উইকলি কোয়েশ্চেন গুলা আমার খুব ইচ্ছা ছিল। এখানে শুনতাম যে উইকলি কোয়েশ্চেন নাকি অনেক কঠিন করে। তো আমি সলভ গুলা তখন আপনাদের এখান থেকে যখন দেখতাম, ওইখানে দেখতে, দেখতে আমি আপনাদের কথা তখন জানছি। উইকলি কোয়েশ্চেন গুলা। তাহলে বুয়েটেক্স আইআইটি সিরিজ যেটা সেটার মাধ্যমেই আসলে তুমি আমাদের কথা জানতে পারছো। জি। এখানে আমি ভিডিও প্রায় সবগুলাই দেখছি। তারপর উইকলি কোয়েশ্চেন ও দেখতাম। আমি এইচএসসি সময় থাকতে আমি উইকলি কোয়েশ্চেন গুলা আপনাদের এখান থেকে আমার তো কোয়েশ্চেন তখন ছিল না। আমি আপনাদের এখান থেকে কোয়েশ্চেন গুলা আগে ট্রাই করতাম আমি পারি কিনা। এগুলা দিয়ে লাভ হয়েছে তো, বাট পরবর্তীতে কি মনে হয় অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে? হ্যাঁ, অবশ্যই আমার ওইখানে কনসেপ্ট আমার আগে থেকে ধরেন অ্যাডমিশন সময় এত বেশি কনসেপ্ট শিখি তখন প্র্যাকটিসের জোরটা বেশি থাকে। তো এইচএসসি সময় যে কনসেপ্ট গুলো ভালোভাবে আয়ত্তে নিতে পারি বা ওই সময় এই ঘুরানো কোয়েশ্চেন গুলা সলভ করা ক্যাপাবিলিটি যদি এইচএসসি সময় থাকে, তো ওইটা অ্যাডমিশনে খুব কম আমরা তো পাইছিও টাইম অনেক কম। তো সেই হিসাবে অনেক লাভ দেয়। আমার বলতে গেলে আমার এইচএসসির যে টাকাগুলো ওইটাই বেশি অ্যাডমিশনের ভূমিকা বেশি রাখছে।
এটা ঠিক। অনেকে মনে করে যে হয়তোবা এইচএসসির পরের ৩ মাসই মেবি হচ্ছে প্রিপারেশন। বাট যদি প্রিপারেশনটা কিন্তু এইচএসসির ১ম থেকেই স্টার্ট হয়ে যায়। তো এর বেসটাই হচ্ছে আল্টিমেটলি অ্যাডমিশনে। সেটাই। তুমি এইচএসসি লাইফে খুবই রিল্যাক্সিং একটা টাইম, খুবই রিল্যাক্সিং বলব না। এইচএসসি তো প্রেশার আছে, বাট অ্যাডমিশনের চেয়েতেও রিল্যাক্সিং। তো এই টাইমে তুমি যদি একটু মানে কনসেপ্টটা বিল্ড আপ করে রাখো, অ্যাডভান্স প্রবলেমগুলো যদি একটু শিখে রাখো, দেন তুমি কিন্তু প্র্যাকটিস করার প্রচুর টাইম পাবা। এক্সাম তুমি দেখা যাচ্ছে যে অ্যাডমিশন টাইমে হয়তো শুধু এক্সামই দিচ্ছ। তো এক্সামের প্রেশারে তুমি হয়তো বাহিরের কোনো জিনিস শিখতে পারবা না। তো যার কারণে এইচএসসি লাইফ থেকে এই জিনিসগুলো একটু ডেভেলপ করে রাখাটা বেটার। জি। আচ্ছা, তো প্রবর্তনে কথা তো জানতে পারলা, দেন প্রবর্তনের কোর্সে তুমি এনরোলও করে ফেললা এবং এখন তো মাশাআল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট তোমার। তো প্রবর্তনের ক্লাস কোয়ালিটি, কনটেন্ট এগুলো সম্পর্কে যদি কিছু বলো এবং প্রবর্তনের যে মেন্টরশিপ বা সাপোর্ট তোমাকে দেওয়া হয়েছে এই সম্পর্কে যদি জুনিয়রদের জন্য কিছু বলো। প্রবর্তনে তো আমি যখন এই ক্লাস শুরুতে আমি ১ম থেকে ক্লাস করতাম। এ ক্লাস বলতে গেলে অনেকটুকুই করছি। কিছু বিষয় যদি আমার থেকে মনে হয়েছে যে এটাতে আমার অনেক মানে কনফিডেন্টটা ভালো আছে। তো ওগুলা ক্লাস না করে আমি পিডিএফ এ ম্যাথ গুলা দেখছি। ওইখানে হুম, ক্লাসগুলো আমার থেকে ভালো লাগছে কারণ এখানে কনসেপ্ট গুলো অনেক ভালোভাবে পড়াইছে। আমার কিছু বিষয়ে অনেক এইচএসসি সময়ে আমার কিছু বিষয় অনেক ল্যাকিংস ছিল। আমরা ওইখানে প্রবর্তনে যখন করছি কিছু কনসেপ্ট আর ওইটার সাথে যখন ম্যাথ রিলেট করে দিছে, আমার ওই জিনিসটা অনেক ভালোই ক্লিয়ার হইছে। বলতে গেলে ওখান থেকে যে ধরনের কোয়েশ্চেন আসুক না কেন আমি সলভ করার মতো একটা ক্যাপাবিলিটি তৈরি হইছে। তো আমার সেক্ষেত্রে আমার ক্লাসটা বেশ ভালোই লাগছে। সবগুলা চ্যাপ্টারের ক্লাস আর ইম্পোর্টেন্ট গুলা দেখলাম যে একটু স্টার দেওয়া থাকতো। ইম্পোর্টেন্ট টপিক গুলা। তো এখানে একটু বুঝতাম যে মানে এই হিসাবে ওইখানে একটু জোর ভালো দেওয়া লাগবে। আর মেন্টরশিপ বলতে গেলে আমি তো মোরসিন ভাইকে কিছু হইলেই মানে যখন একটু মনে হইতো যে ভয় লাগতেছে বা কিছু এসব বিষয়ে তো সবসময় ওনাকে মেসেজই দিতাম। আমার মানে একটু ডিপ্রেশন লাগতেছে এটার মধ্যে তখন আমি ভাইয়াকে তখন মেসেজ দিতাম। উনি তখন আমাকে অনেক ভালোভাবে গাইড করতো। মানে আমি ১ম দিতে আমার তো একটু লাগতো। উনি তাও দেখছি যে আমি যখন দিই উনি অনেক আমার সাথে ফ্রেন্ডলি ভাবে অনেক সাপোর্টিভ ভাবে আমাকে সবগুলা উপদেশ দেওয়া বা কোনো বলা। আমি অনেক সময় জিজ্ঞাসা করছি যে পরীক্ষায় এভাবে শর্টের মধ্যে লেখার ক্ষেত্রে কোন টেকনিক উনি অনেক ভালো করে আমাকে এসব বলত। সাপোর্টটা অনেক ভালো পাইছি। রাকিন একবার আমাকে জিজ্ঞেস করছিল যে ওর ফ্রেন্ডরা নাকি মানে ওকে খুবই টিজ করে মানে মানে যেহেতু টপারদের সাথে উঠা বসা, তো ফ্রেন্ডরা আর কি বলতেছে যে আমার এইটা কমপ্লিট ওটা কমপ্লিট, আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো রাকিন বলতেছে যে ভাইয়া সবার তো সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি কি করব? তো আমি ওকে বললাম যে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলা বন্ধ করে দাও। কারোর সাথে কোনো কমিউনিকেশনের দরকার নাই। রেজাল্ট হোক, তোমার রেজাল্টই তোমার জন্য কথা বলবে, তোমার এখন কারোর সাথে কথা বলার দরকার নেই। কিছু বুঝতে আপনি বলছেন ফ্রেন্ডদের সাথে পড়ার বিষয়ে কথা না বলতে ফ্রেন্ডদের সাথে। ফ্রেন্ডদের সাথে পড়ার বিষয়ে কোনো কথা না বলতে, রাইট? তো ফ্রেন্ডদের কি অবস্থা? ফ্রেন্ডরাও ভালো জি স্যার, পজিশনেই আছে হয়তো। আমার অনেক ফ্রেন্ডই জি স্যার। চিটাং থেকে আমি 2nd ডে। হুম। আচ্ছা। তো তো হচ্ছে আ সামনে আরো হচ্ছে আমরা তোমরা জানো, তুমি জানো আসলে যে আমরা অলরেডি কিন্তু বেসের জন্য একটা এই ২৫ এর মতোই একটা ব্যাচ আবার স্টার্ট করছি। ওই ইঞ্জিনিয়ারিং এর প্রাইভেট প্রোগ্রামের। তো এখানে কিছু জিনিস আমরা এড করতে চাচ্ছি। যেমন অনেকে বলেছিলে যে যেগুলো হচ্ছে আমরা হোমওয়ার্ক হিসেবে দেই সেগুলো যদি আনসার হিসেবে দেয়া যায়। আ আনসার গুলো অন্তত কমপ্লিট আনসার সলিউশন না দিলেও যাতে করে একটা দেওয়ার ব্যবস্থা থাকে। তো এই কারণে আমরা হচ্ছে এক্সট্রা টা নিয়ে আসছি। যেমন তোমাকে বলতে রাখি সেটা হচ্ছে ওই আমরা একটা প্র্যাকটিস শিট নিয়ে আসছি। আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর এর পাশাপাশি তোমার আ কোনো যদি হচ্ছে টিপস থাকে তারপরে জুনিয়ররা আমাদের হতে চায় যে তারা এনরোল করতে চায়। তো তাদের প্রতি কোনো বলার কিছু থাকে বা পরামর্শ থাকে? তো তোমার কি বলার আছে এই বিষয়ে? জুনিয়র থেকে বললে অবশ্যই এইচএসসির ১ম থেকে তো খুব ভালো করেই কনসেপ্ট বিল্ড আপ করতে হবে এবং ওই সময়টা যাতে প্র্যাকটিসটা অনেক ভালো থাকে। যাতে ৩ মাসে আর কতটুকুই বা প্র্যাকটিসে এত সময়ে যা সেভ করবে। ১ম থেকেই যাতে সময় সেভ করার মাইন্ডসেটটা থাকলে অ্যাডমিশনের সময় অনেকের থেকে অনেক আগায় যেতে পারবে। তা না হলে এই বিভিন্ন এক্সামে
দেওয়ার পর যদি ১ম দিকে রেজাল্ট খারাপ আসে আবার ডিপ্রেসড হয়ে যায়। তো ১ম থেকে যদি সময় থেকে যদি সবকিছু কভার আপ করে ফেলতে পারে, ওই সময় সিলেবাসটা অবশ্যই এইচএসসি সিলেবাসটা শেষ করতে হবে। তাহলে অ্যাডমিশনে তো এত টাইম থাকেও না। সিলেবাস বা প্র্যাকটিসও করবে তো অবশ্যই সেই সময় থেকে সময় নষ্ট কম করি। আর মাইন্ড রাখবো যে আমি যত সম্ভব এই শর্টে কোনো ম্যাথ করা বা ই বেশি প্র্যাকটিসের মাধ্যমে করা। ওকে। তো খুবই ভালো লাগলো রাকিন তোমার সাথে কথা বলে। আ তোমার যেই রেজাল্ট বা তোমার যেই কি বলবো অধ্যবসায় এটা আসলে জুনিয়রদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তো তোমার এই কি বলবো সাফল্যে আসলে তুমি যত খুশি আমরাও ঠিক ততটা খুশি, তার চেয়েও বেশি খুশি। আমরা আমাদের যেই অনলাইনে অ্যাডমিশন জার্নি তোমাদের মাধ্যমে আসলে শুরু করেছি। তো আমরা আসলে কি বলবো আমাদের কাছেও ব্যাপারটা খুবই অকল্পনীয় যে আসলে আমাদের স্টুডেন্টরা এত ভালো রেজাল্ট করবে বা এই যে রাকিনের সাথে আমি কথা বলতাম, এই রাকিন এত ভালো রেজাল্ট করবে। এটা আমি যখন রেজাল্ট শুনছি, আমি নিজে অবাক হয়ে গেছি। অবশ্য বুয়েটের রেজাল্টটা তো অনেক পরে আসছে। তার আগে যে অন্যান্য রেজাল্ট গুলো আসছে, সেই রেজাল্ট গুলো দেখেই তো জাজ করে ফেলা যায় আসলে। তো যাই হোক, অনেক খুশি আমরা ভাইয়া, অনেক এছাড়াও ও তো হচ্ছে আপনার প্রেজেন্স দেখেই বুঝতে পারা যাচ্ছে যে ও ভালো করবে। হ্যাঁ, ও ও কিন্তু আ আমাদের ম্যাক্সিমাম সে ভালো করছে। হুম, হুম। ও কিন্তু প্রবর্তনের রেগুলার পরীক্ষাগুলো দিত এবং আমি আমরা আরকি ট্রাই করতাম, প্রশ্ন সেট করার সময় ট্রাই করতাম যে এট লিস্ট ১ টা ২ টা প্রশ্ন যেন হার্ড হয় এবং এটা যেন স্টুডেন্ট অ্যান্সার করতে না পারে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে রাকিন সেটাও পারতেছে। তো এটা আসলে খুবই ম্যাক্সিমাম পরীক্ষায় ওর নাম্বার হচ্ছে ৯০ বা ১০০। তো তখন থেকে আসলে বোঝা যাইত যে রাকিন একদিন কি বলবো খুবই ভালো রেজাল্ট করবে। তো যাই হোক, আ তোমাদের সাথে আসলে আমাদের যাত্রা এখানে শেষ না। যেকোনো প্রয়োজনে, যেকোনো সহযোগিতায়, যেকোনো আম ইয়াতে তুমি আগে যেভাবে আমাদেরকে নক দিতা, এনিটাইম তুমি কিন্তু চাইলে আমাদেরকে নক দিতে পারো। ঠিক আছে? কোনো হেজিটেশন করার প্রয়োজন নেই। আমরা সবসময় তোমাদের পাশে আছি। এই তো। না, আরেকটা জিনিস এড করব শুধু আমি, সেটা হচ্ছে যেহেতু তুমি অলরেডি বুয়েটে চান্স পেয়ে গেছো, আমার মনে হয় ওইখানে থাকবে, তাই না? তুমি তো ঢাকায় মনে হয় হলেই থাকবে। এই তো জি প্ল্যান, স্যার, তাই না? জি স্যার আমি হলে হলে থাকবা, হলে যখন উঠবা তখন একটা ফ্রেন্ড সার্কেল গ্রো করো। মানে ফ্রেন্ড সার্কেল অবশ্যই তোমার মতোই যারা, তাদের সাথে থাকবা। প্লাস হচ্ছে এই ৪ টা বছরে অনেকে বলবে তোমাকে যে, "আরে চিল করো শুধু, আবার ঘুরে বেড়াই, এই করি, ওই করি, সিজিপিএ ম্যাটার করে না," এই সেই। এইগুলাতে কান দেওয়ার দরকার নেই। তুমি অলরেডি এইচএসসি লাইফ পর্যন্ত যা করছো, এটা জাস্ট মেইনটেইন করে চলো। মানে ওখানে পড়াশোনাটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করতে হয়। মানে বুয়েটের ক্ষেত্রে যদি আমি বলি, একটু রেগুলার হও তাহলে তোমার রেজাল্ট এমনিই ভালো হবে। শুধুমাত্র পাস করতে হবে। টিচাররা কি বলছে, কি, কি অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেগুলো ফলো করো। খুব যে একদম হার্ড পড়াশোনা করতে হবে যে সারাদিন রাত পড়াশোনা করতেছে, ব্যাপারটা এরকম না। একটা হচ্ছে আ সার্কেল গ্রো করো, স্কিল গ্রো করো। এগুলা কিন্তু একচুয়ালি কাজে দিবে। সিজিপিএটা আ ট্রিপল ইতে হচ্ছে সিজিপিএটা বেটার রাখা অনেক সহজ তুলনামূলক। তো 3.8 প্লাস তো অনেকেই রাখতে পারে। তো চেষ্টা অন্তত 3 কাছাকাছি বা এর থেকে বেটার তো অবশ্যই এটা রাখার একটু চেষ্টা করো। আমার মনে হয় তুমি যখন ট্রিপল ই নিয়ে বের হবা, তখন তোমার থাকবে সুযোগটা, তোমার ওই রেজাল্টটাই কিন্তু তুমি দেশে থাকতে চাও বা তুমি বাইরে যেতে চাও, আ সেটা হচ্ছে তখন থেকেই তুমি ওই রেজাল্ট দেখেই তোমার অ্যাকচুয়ালি ক্লাসমেট হয়ে যাবে। প্লাস 3rd ইয়ারে যখন তুমি উঠবা বিশেষ করে, আর তোমার যদি হচ্ছে বাইরে যেতে ইচ্ছা থাকে, তাহলে 3rd ইয়ার থেকে আপনি রিসার্চ নিয়ে একটু প্রিপারেশন নেওয়া শুরু করো। তো রিসার্চ কিভাবে করতে হয়, জার্নাল কি জিনিস, কিভাবে পেপার পাবলিশ করতে হয়, এই জিনিসগুলো একটু দেখা শুরু করবা। তাহলে হচ্ছে হেল্প করবে আল্টিমেটলি। জি স্যার। ঠিক আছে? মোরসালিন ভাই যেটা বলল আরকি, মানে এটাই তুমি আমাদের ছোট ভাই। এখন একই আমরা যে ভার্সিটিতে কাজ করি, তুমিও সেই ভার্সিটির ছাত্র। তো কখনো বুয়েটে মাঝে, মাঝে যাওয়া হয়, কখনো যাওয়া হয়, দেখা হবে। আর বা যেকোনো প্রয়োজনে আমাদের পাশে হবা। ঠিক আছে? কোনো হেসিটেশন করবা না। আগে যেমন মোরসালিন ভাইকে আমাকে মেসেজ দিবা, সমস্যা নেই। এই
ওকে, তাহলে ভালো লাগলো খুবই কথা বলে। রাকিন, খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো আজকের সেশনটা আমরা এখানেই শেষ করে দেই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই। এই তো আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।